কাঁঠাল গাছের বড় বড় ডালের ফাঁক ফোকর থেকে পাখিদের কিচিরমিচির ডাক শুনে কানে ভাসছে। সেই মধুর সুরেলা কলতানেই ঘোর কাটল তিহানের। তৎক্ষণাৎ দৃষ্টি নামে তোহার থেকে একটু দূরত্ব নিয়ে দাঁড়ালো সে। তিহান সরতে হাতের ফুলগুলো মাটিতে রেখে মাথায় পুনরায় ওড়না টেনে নিল তোহা। লজ্জায় লাল আভা এসে পড়েছে দুগালে। পকেট থেকে ফোন বের করলো তিহান। সময়টা দেখে নিয়ে মাথা বাঁকিয়ে 2 আঙুলে কপালের কোণ ঘেঁষে বলল, আমি বাইরে বেরোবো, তুই যাবি সাথে? তোহা তাকালো। তিহান তার উত্তরের আশায় প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করে চেয়ে আছে। তোহার উত্তর না পেয়ে ভ্রু উঁচিয়ে আবারও ইশারা করল তিহান। কিছু না বলে তিহানের হাত আঁকড়ে ধরতেই মুচকি হাসল তিহান। নিজেও তোহার হাতের মুঠোটা শক্ত করে ধরে গেটের দিকে হাঁটতে লাগলো। তিহানের সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতেই তোহা বলল, এই ভোরবেলা কোথায় যাবেন? একটু হাঁটবো। ভোরবেলা গ্রামের মাটির রাস্তা ধরে গন্তব্যহীনভাবে হাঁটার একটা অদ্ভুত শান্তি আছে, বুঝলি? আপনি কিভাবে জানেন? আপনি তো শহরে থাকেন। আমি কি তোর মতো বাচ্চা নাকি? আজ পর্যন্ত হুটহাট কত জায়গায় ঘুরতে গিয়েছি, কোনো হিসাব আছে? এই গ্রাম বাংলার প্রকৃতি আমার ঢের চেনা আছে। তোর মতো ঘর কোনো ব্যাঙ নাকি আমি, গাধা? বলে এক হাতে নিজ শব্দে লোহার মেন গেটের হাতল ঘোরালো তিহান। ঠোঁট চেপে ধরল তোহা। কোনো রকম শব্দ ব্যয় না করে গেটটা খোলা হয়ে যেতেই কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল, গেট খোলাই থাকে সারা রাত? না, আমি মোস্তাক চাচাকে বলে খুলিয়েছি। চকিতে আশেপাশে তাকালো তোহা। তার অস্থিরতা ভরা ভীত দৃষ্টি দেখে তিহান স্বাভাবিক কণ্ঠে বলল, শান্ত হ, উনি নেই এখানে। গেট খুলে দিয়ে চলে গেছে। এখন হয়তো নিজের ঘরে ঘুমাচ্ছে। তিহানের কথায় ছোট করে স্মৃতিদায়ক একটা শ্বাস ছাড়ল তোহা। তিহান হাসল। তোহার হাত টেনে তাকে নিয়ে বেরিয়ে যেতে যেতে মৃদু কণ্ঠে বলল, এত ভয় পাও কেন? তোমার অসম্মান হবে এমন কিছু আমি কখনোই করব না, ভরসা রাখো। গ্রামের মাঝারি প্রশস্তের রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে তারা। কোনো কথা নেই দুজনের ঠোঁটে, তবু নীরবতার মধ্যেও যেন হাজারো ভালোবাসার নিখুঁত নিস্তব্ধ বহিঃপ্রকাশ। এলোমেলো হাওয়া বইছে, ঠান্ডা শীতল ভোরের মাতাল হাওয়া। তারা হাঁটছে বেশ অনেকক্ষণ যাবৎ। সকাল হয়েই গেছে প্রায়। 2-1 মানুষের আনাগোনাও শুরু হয়েছে। এতক্ষণ বেশ ভালো লাগলেও এখন রীতিমতো হাঁপিয়ে উঠেছে তোহা। পা ব্যথা করছে। উপায়ান্তর তিহানের দিকে তাকালো সে। লোকটা নির্বিকার, কোনো রকম অলসতা না নিয়ে অনায়াসে হেঁটে চলেছে। মুঠোবন্দি থাকা ঘামে ভিজে যাওয়া হাতটা নাড়ালো তোহা। কাতর কণ্ঠে ডাকলো, তিহান ভাই। তিহান ঘাড় ফিরিয়ে তাকালো। মুহূর্তে দৃষ্টি সরিয়ে বাঁকা হেসে ব্যঙ্গ করে বলল, এটুকুতে ক্লান্ত? সাধেই কি তোকে ঘর কোনো ব্যাঙ বলি? মুহূর্তেই চোখের দৃষ্টি আগুন হয়ে গেল তোহার। তিহানের হাতটা ছাড়া মেরে সরানোর চেষ্টা করে সে উত্তপ্ত কণ্ঠে বলল, আপনি আমাকে বারবার ব্যাঙ বলেন কেন? আমি কি আপনার মতো বুড়ো নাকি যে সব জায়গায় একা একা ঢিং ঢিং করে ঘুরে বেড়াবো? খালামণিকে বলে আপনার ঘোরাঘুরি বন্ধ করতে হবে। এক ভ্রু চেয়ে বাঁকা চোখে তাকালো তিহান। তোহার তখনও তার হাত ছাড়ানোর চেষ্টা করছে। সরু চোখে সেদিকটা দেখে নিয়ে একটানে তার হাত ধরে নিজের দিকে টেনে নিল তিহান। চোখে চোখ রেখে বলল, কি বললি? আবার বলতো। সেম টোনে বলবি, ওকে? তোহা থামল। ছাড়ানোর জন্য নাড়াতে থাকা হাতটা নিস্তেজ হয়ে তিহানের হাতের মাঝে আবদ্ধ হয়ে রইল। দৃষ্টি ঘুরালো সে। বিড়বিড় করে বলল, আপনি সত্যি সত্যি একটা অসহ্য। তবে এরপর আর বেশিক্ষণ চলল না তাদের পদাচরণ। একটা রিকশা ডেকে সেটাই তোহাকে নিয়ে উঠে বসল তিহান। শত হলেও প্রেয়সীর পায়ে ব্যথা করছে। প্রেমিক কি তা সহ্য করতে পারে? শুক্রবারের উৎসবমুখর দুপুর। খানিক আগে শাওয়ার নিয়ে বেরিয়েছে তোহা। পরনে কাঁচা হলুদ রঙের একটা সুতির জামা, চুলগুলো আধ ভেজা। স্বর্ণালী দাঁড়িয়ে আছে জানালার ধার ঘেঁষে। তার হাতে একটা লাল রঙের বোতল। ভ্রুকুচকে কৌতূহলী দৃষ্টি নিয়ে সেটাই উল্টে পাল্টে পর্যবেক্ষণ করে চলেছে সে। কি ওটা আপু, এভাবে দেখছো যে? নানু তো বলল আলতা। ছোট্ট করে উত্তর দিল স্বর্ণালী। কি বললে? আলতা? বলেই বিছানা থেকে উঠে দাঁড়ালো তোহা। স্বর্ণালীর কাছে যেয়ে বোতলটা হাতে নিয়ে মুখ খুললেই লাল রঙে আঙুল মেখে গেল। আতকে উঠল সে।
বিরক্তিতে মেজাজ খারাপ হয়ে গেলেও স্বর্ণালীর সামনে তা প্রকাশ না করে চুপচাপ বোতলটা আটকে ওয়াশরুমে যেয়ে হাত ধুয়ে আসলো। বাড়ির ছেলেরা এখন বাসায় নেই, সবাই পাঞ্জাবি পরে নানার সাথে মসজিদে গেছে, খালুরাও নেই। সেজন্য তারা দুজন নেমে রান্নাঘরের দিকে গেল। স্বর্ণালীর হাতে এখনও আলতার বোতলটা বিদ্যমান। রান্নাঘরে আফিয়া, আতিয়া, নানু সবাই আছে। তারা দুজনও বসলো। তবে খানিক বাদে সেখানটায় আর মন টিকল না তোহার। এক দৃষ্টিতে কিছুক্ষণ পাশের তাকের ওপর রাখা বোতলটার দিকে চেয়ে থাকলো সে। মনের মধ্যে তখন আলতা পরার অদম্য ইচ্ছা জেগে উঠেছে আস্তে আস্তে। কাঁঠাল গাছের নিচের বসার জায়গাটায় পা তুলে বসেছে তোহা। তার এক হাতে আলতার বোতল, আরেক হাত লাল রঙে মাখামাখি। হলুদ রঙের জামা কাপড় পর্যন্ত মেখে যাচ্ছে, তবু আলতা পরার তীব্র জেদ পেয়ে বসেছে তাকে। মূলত এটা কোনো কঠিন কাজ না, তবুও প্রথমবার করার কারণে তা ঠাউর করতে একেবারেই অপারগ তোহা। কালো ভ্রুজোড়া কুচকি আছে, বাচ্চাদের মতো চেপে রাখা ঠোঁটে বিরক্তিকর আভাস। এক পর্যায়ে বেশ অনেকগুলো আলতা ঢেলে দেওয়ায় তা পায়ের কোনা গড়িয়ে টুপ করে ঘাসের উপর পড়তে একটা শক্তপোক্ত হাত তার পাটা টেনে নিল। চমকিয়ে তাকালো তোহা। তিহানের পরনে সাদা পাঞ্জাবি। মাত্রই বোধহয় ফিরেছে সবাই। তিহানের এক হাতে পানির বোতল, অন্য পাশে তাকিয়ে পা সরিয়ে নিতে চাইল তোহা। তিহান দিল না। পানির বোতল থেকে পানি ঢালতে ঢালতে আর অপর হাতে আলতাগুলো ডলে ডলে উঠাতে বলল, যেটা পারিস না সেটা করিস কেন? ভর দুপুরে আলতা পরে শখ হয়েছে, ইডিয়েট। তোহার খারাপ মেজাজ আরও বিগড়ে গেল। দাঁতে দাঁত চেপে সে বলল, আপনার কি সমস্যা? আমার পা আমি আমার হাত দিয়ে পরেছি, আপনার কি হয়েছে? তোহার রাক্ত কণ্ঠের বিপরীতে ঠোঁট এলিয়ে হাসল তিহান। ভেজা পাটা রুমাল দিয়ে মুছিয়ে দিতে দিতে তোহার দিকে তাকিয়ে আপাদমস্তক চোখ বুলিয়ে কণ্ঠে হাসির রেশ টেনেই বলল, পড়তে আর পারছ কই হলুদে পাখি? বলে তোহার হাত থেকে বোতলটা নিয়ে নিল সে। নিজের হাঁটুর উপর তোহার পা রেখে নিজের এক আঙুল আলতা ভরিয়ে সুন্দর করে নিখুঁতভাবে পরিয়ে দিতে লাগলো। কয়েক ফোঁটা গড়িয়ে পড়ল তার ধবধবে সাদা পাঞ্জাবিতে। সেদিকে ভ্রুক্ষেপ করল না তিহান। এক মনে আলতা পরানোর ধ্যানে নিমজ্জিত সে। হঠাৎই সামনে নিজাম রহমানকে দেখে পিলে চমকে উঠল তোহার। সে এদিকে এগিয়ে আসছে। তৎক্ষণাৎ তোহা এক ঝটকায় পা সরিয়ে নিতে গেলেও তিহান বাধা দিয়ে বলল, সমস্যা কি? উত্তরে তোহা ভীত ভীত কণ্ঠে চাপা গলায় বলল, পা ছাড়ুন, নানা আসছে এদিকে। ও আল্লাহ! নানার কথা শুনে বিন্দুমাত্র বিচলিত দেখালো না তিহানকে। তোহা তখন মাথা নিচু করে রেখেছে প্রচণ্ড ভয়ে। লোকটা নির্ঘাত তাকে তুমুল লজ্জায় ফেলবে আজ। এর মাঝেই তাদের একদম কাছাকাছি এসে উপস্থিত হলো নিজাম রহমান। গাম্ভীর্যতার ছিটে ফোটাও নেই নিজাম রহমানের সারা মুখে, বরং ঠোঁটের কোণে ঝুলছে মুচকি হাসি। তোহা তখনও ভয়ে মাথা নিচু করে রেখেছে। নিজাম রহমান নাতনির নত মুখের দিকে চেয়ে সশব্দে হেসে পাশে বসলেন। তোহার ডান পায়ে আলতা পরানো ইতিমধ্যেই শেষ করেছে তিহান। পাটা নামিয়ে রেখে নিজাম রহমান হাস্যোজ্জ্বল মুখের দিকে চাইল সে। তারপর একেবারে স্বাভাবিক কণ্ঠে বলল, বাচ্চা মানুষ তো নানা, পড়তে জানে না, তাই আর কি। বলে অবিলম্বে তোহার বাম পাটা নিজ হাঁটুর উপর তুলে নিল। নিজাম রহমান আবারও হাসলেন। খানিকটা দুষ্টুমি করে ফিসলে গলায় বললেন, মনোয়ারাকেও আমি এভাবে আলতা পরিয়ে দিতাম। কথাটা শোনা মাত্রই হেসে ফেলল তিহান। চমৎকার সুন্দর নজর কাড়া হাসি। সুপুরুষ চেহারার মাঝেও কোথায় যেন একটু লজ্জা ভাব লুকিয়ে আছে। অপরদিকে তোহার তখন ঘোরতর লজ্জায় আর ঘটনার আকস্মিকতায় অজ্ঞান হবার অবস্থা। মনোয়ারা তাদের নানুর নাম, তথাপি নানার কথার মানে ইঙ্গিত ইশারা বুঝতে কোনো রকম কষ্ট হয়নি তার। তোমার না নানুর সাথে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল? তবে নিছক কৌতূহল নিয়ে প্রশ্ন করল তিহান। বিয়ের পর কি প্রেম করা যায় না বুঝি? তোমাদের নানু খুব লাজুক ছিল বুঝলে। বিয়ের 2-3 মাস অবধি প্রয়োজন ছাড়া কথাই বলেনি আমার সাথে। আমি তখন প্রাপ্তবয়স্ক যুবক। বুকে এক সমুদ্র প্রণয়ের ঢেউ। রাতের বেলা বাড়ি ফেরার সময় আলতা, শাড়ি, চুড়ি নিয়ে আসতাম, পাগলামি করতাম। তোমাদের নানু মুখ বুজে সহ্য করত। আর রক্তিম লাল আভায় ছেয়ে যেত তার গাল। তারপর ধীরে ধীরে তার লজ্জা কাটল। বউ হলেও কয়েক মাস পর্যন্ত ব্যক্তিগত প্রেমিকাই ছিল সে আমার। আরে নানা, বাহ! তুমি দেখি
বলে দুই ভ্রু দুবার উঁচিয়ে দুষ্টুমি করল তিহান। নিজাম রহমান হেসে আস্তে করে তিহানের কাঁধে চাপড় মারল। এদের দুজনকে একসাথে দেখে ভালো লাগায় ভরে উঠেছে মনে চাচ্ছে এখনই বিয়ের কাজ সেরে ফেলতে। তবে তিহানের সাথে আগেই কথা হয়েছে তার তাই এই বিষয়ে এখন আর কিছু বলবেন না। তাছাড়া তার নাতনিটাও বেশ লাজুক। মৃদু হেসে তিনি তোহার মাথায় হাত রেখে স্নেহের সহিত বললেন, তুমি অনেক ভাগ্যবতী মা, এমন যত্ন সবার ভাগে থাকে না বুঝলি। উত্তরে মৃদুভাবে মাথা নাড়ালো তোহা। নানা নাতির লাগামহীন কথাবার্তায় রীতিমতো লজ্জায় মাথা কাটা যাবার মতো অবস্থা তার। এমন একটা লজ্জাকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে জানলে কোশ্চিনকালেও এখানে বসে আলতা পড়ত না সে। এরই মাঝে তিহান যেন তাকে আরও একটু লজ্জায় হাবুডুবু খাওয়াতে নিজের হাত বাড়িয়ে বলল, হাতটা। মুখটা একটু তুলে চোখ রাঙিয়ে তিহানের দিকে তাকালো তোহা। সেই চাহনি যেন আগুন ঝলসানো কণ্ঠে বারবার বলছে, আপনার কি একটুও লজ্জা নেই? তিহান নির্লজ্জের মতোই হাসল। নিজেই তোহার হাতটা টেনে আঙুলের উপর অংশগুলোয় আলতা ভরাতে শুরু করতেই লজ্জায় ঠোঁট চেপে উঠল তোহা। মনে হচ্ছে এখন ছুটে চলে যেতে পারলে ভালো হতো, তবে এমনটা করলে খুবই বৃষ্টি বেয়াদবি হবে। তোহার অস্বস্তি বুঝতে পেরেই উঠে দাঁড়ালেন নিজাম রহমান। যাওয়ার আগে তিহানের এক কাঁধে হাত রেখে ঝুঁকে বললেন, প্রণয়ের পথটুকু অনেক চলেছ, এবার একটা স্থায়ী গন্তব্য পৌঁছানো উচিত, কিন্তু অন্তত আংটিটা পরিয়ে রাখলে। আচ্ছা, আমি ভেবে দেখব না। মাঝপথে ধীর কণ্ঠে উত্তর দিল তিহান। নিজাম সাহেব চলে যেতেই তেলে বেগুনে জ্বলে উঠল তোহা। ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনার কি মাথা গিয়েছে পুরো? নানার সামনে এমন করে কেউ? না জানি উনি কি ভাবলো। আল্লাহ, তোমার কি মাথা গেছে? ওনার কথা শুনে বুঝুনি কিছু? অদ্ভুত, এটাও তো আপনার কাজ। নির্লজ্জের মতো নানাকে বলেছেন? ছি, আমি কিছু বলিনি, উনি এমনিই বুঝেছে। তারপর নিজেই জিজ্ঞেস করেছে। তোমার মতো অত লজ্জা নিয়ে থাকলে আমার আর তোমাকে পাওয়া লাগবে না। নির্বিকার ভঙ্গিতে কথাটা বলল তিহান। তার এতটুকু কথাটি কণ্ঠনালী আটকে গেল তোহার। পর মুহূর্তে নিজেকে সামলে নিল সে। তারপর আগের মতোই অগ্নিকণ্ঠে বলল, আপনার কি দরকার ছিল আমাকে সবার সামনে ওভাবে খাইয়ে দেওয়ার? আবার আম্মু জিজ্ঞেস করলে উত্তর কি দিলেন? আমি খাইয়ে দিই খালামণি, ওর হাত মাখবে শুধু শুধু। তিহানের মতো করে কথাটা বলে থামল তোহা। পর মুহূর্তে দ্বিগুণ মেজাজ দেখিয়ে বলল, আপনার কি আম্মুকে এতটাই বোকা মনে হয়? তোহার কথাটায় প্রতিক্রিয়া দেখালো না তিহান। ততক্ষণে তোহার 4 হাত পায়ে তার আলতা পরানো শেষ। আলতার বোতলটা বন্ধ করে বসার জায়গাটার উপর রাখল তিহান। তোহার হাত পা লাল রঙে রাঙানো, পরানো হলুদ কামিজ, মাথায় ঘোমটা। মনে হচ্ছে হলুদের আসরের কোনো বউ পালিয়ে এসে হবু বরের সাথে প্রেমে মেতেছে। তিহান এক দৃষ্টিতে কিছুক্ষণ কাঙালের ন্যায় চেয়ে থাকলো। অতপর তোহার হাত দুটো মুঠোয় নিয়ে মাথা অল্প ঝুঁকিয়ে হাতের উল্টো পিঠ নিজের কপালে ছুঁয়ে দিয়ে চোখে চোখ রেখে বলল, দীর্ঘ প্রেম কাহন পূর্ণতা পাক, এই মুমূর্ষু প্রেমিকের অপেক্ষার অবসান হোক, তুমি শুধু আমার হও। বারান্দার গোলাকার জায়গাটা ছেলে মেয়েদের খোশ গল্পে মেতে উঠেছে। তোহা বসেছে রেলিংয়ের পাশের দেয়ালে পিঠ ঠেকিয়ে। তার পাশে রেলিংয়ে হেলান দিয়ে আছে তুর্য, অপর পাশে স্বর্ণালী। তিহান বসেছে সাইফার নুহাসের পাশে। অনেকটা বৃত্তাকারেই আছে তারা। তোহা উদাস মুখে সাদা স্বচ্ছ আকাশের দিকে চেয়ে আছে। সাদা আকাশের প্রতিচ্ছবি পড়েছে তার ঘন কালো হরিণী চোখ দুটিতে। মনে হচ্ছে কোনো গভীর কালো জলদিঘিতে সাদা শুভ্র পরি ডানা মেলে স্নান করছে। ঠোঁটের কোণাটা একটু প্রসারিত হলো তিহানের। নুহাসের দৃষ্টি তখন আগাগোড়াই তোহার দিকে। ভ্রু কুচকে মজার ছলে সে বলল, আলতা টালতা পরে তো একেবারে বউ সেজে বসে আছিস তোহা, ব্যাপার কি? তুর্য ভাইয়া, তোমার বোনের মতলব তো ভালো ঠেকছে না আমার। নুহাসের কথায় হাসলো তুর্য। কিরে, আলতা পরেছিস কেন? বলেই তোহার মাথায় হালকা চাটি মারল তুর্য। এতক্ষণে ধ্যান ভাঙল তোহার। কথাগুলো কানে ঢুকেনি। তার উপর তুর্য আর নুহাসকে তার দিকে চেয়ে থাকতে দেখে আরও হতবিহ্বল হয়ে পড়ল সে। নড়ে চড়ে বসে বিচলিত কণ্ঠে বলল, কিছু বলবে তো তোমরা? এবার যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেল নুহাস। কয়েক গুণ উৎসাহ নিয়ে জোর গলায় সে বলল, এবার তো 100% শিওর ভাইয়া, তোমার বোন নির্ঘাত প্রেম করে। বেখিয়ালি হওয়ারই এই প্রথম লক্ষণ। এবার নুহাসের কথা হেসে উড়িয়ে দিল তুর্য। তোহার মন যখন আবার অন্যমনস্ক হয়ে পড়েছে, অকারণে মন খারাপ লাগছে।
মন ভালো থাকার হাজারটা কারণ থাকা সত্ত্বেও এই অকারণটা সব দখল করে বসে আছে। এর মধ্যে সবার জন্য চা নিয়ে দিয়ে গিয়েছে মনুয়ারা। বড় ট্রেতে চায়ের সাথে টোস্ট বিস্কুট, বিস্কিটের উপর চিনি দেওয়া, খেতে বেশ সুস্বাদু। গরম চায়ের কাপ হাতে তুলে নিল তোহা। কাচের কাপের হাতলে না ধরে সরাসরি কাপের গায়ে ধরার কারণে হালকা একটু ছ্যাঁকাও খেলো আঙুলে। তার সেদিকে মন নেই। সে ব্যস্ত শরতের আকাশে সাদা মেঘের ভেলাগুলো চোখের দৃষ্টিতে দেখে একান্ত আপন করে নিতে। ধ্যানহীন মস্তিষ্কে গরম কাপে চুমুক দিতে যেতেই কেউ হাতের কবজি ধরে ফেলল তার। চোখেতে তাকালো তোহা। তিহান সাথে সাথে তার হাত ছেড়ে গলার স্বর নামিয়ে চোখের দিকে তাকিয়ে বলল, গরম এখনো? দৃষ্টি নামিয়ে নিল তোহা। ভাবল, আচ্ছা তার মন খারাপের সাথে কি কোথাও তিহানও জড়িয়ে আছে? পর মুহূর্তেই ভাবনাটা হেসে উড়িয়ে দিয়ে মনে মনে বলল, ধুর, এই লোকটাকে তার মন ভালো করার এক অবিচ্ছেদ্য কারণ। সন্ধ্যাবেলার আবছা অন্ধকার পুকুর পার, ভুতুরে নির্জন পরিবেশ হওয়া সত্ত্বেও এখানটায় অনেক শান্তি আছে। পুরো বাড়ির একেবারেই কোণার দিকে বড় পুকুরটা। বারান্দার কোণার সাইড ঘেঁষে না দাঁড়ালে পুরোপুরি দেখা যায় না। এই স্থির স্বচ্ছ পানিতে এক দুইটা সবুজ পাতা ভাসছে। সবাই বাড়ির ভেতরে। ভরা আড্ডার আসর থেকে সেই নেমে এসেছে চুপিসারে, কারণ মন ভালো না, সব কেমন পাঞ্ছে লাগছে। পাড়ের দিকে একদম এগুলো তোহা। পুকুরে মাছ থাকলে বেশ হতো, তবে এরাই মাছ টাছ নেই। শুধুমাত্র বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য খনন করেছে নানা। যদিও অন্ধকার, তবুও স্বচ্ছ পানিতে গভীরভাবে তাকালে নিজেকে দেখা যায় নাকি তা দেখার জন্য কয়েক পা এগিয়ে যেতেই অসাবধানতায় হুট করে পিছলে গেল তোহা। অতঃপর পানিতে বিকট শব্দ তুলে কিছু পড়ে যাওয়ার শব্দ। চাটা শেষ করে মাত্র কাপটা মেঝেতে রেখেছে তিহান। এর মাঝে পুকুরের পাশ থেকে পানির শব্দে কান খাড়া হয়ে এলো তার। ঘাড় ঘুরিয়ে একবার তাকালো। শুধু সে নয়, সেখানে উপস্থিত সবাই তাকালো। কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়েও থাকলো। তিহারের কপালে গভীর ভাঁজ। পানিতে ঝাপটানোর অনবরত আওয়াজ আসছে। কিছুক্ষণের ব্যবধানে তার শূন্য মস্তিষ্ক সচল হয়ে উঠল। ঘাড় ঘুরিয়ে এক পলক সবার দিকে তাকিয়ে তড়িঘড়ি করে দাঁড়িয়ে উঠে সে। শঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করে, তিহু কোথায়? চারদিকে পানি, পুকুরটা বেশ গভীর, তার উপর গুমোট অন্ধকার। দুহাত মেলে ঝাপটাচ্ছে তোহা। এখনও ডুবে যায়নি। সে সাঁতার জানে। তার যখন 15-16 বছর ছিল, তখনই নিজ দায়িত্বে তাকে সাঁতার শিখিয়েছিল তিহান। শহরে তেমন পুকুর টুকুর নেই। কোনো জায়গায় এক সুইমিং পুল ছিল, সেখানে গিয়ে টানা 20 দিনে সাঁতার জিনিসটা রপ্ত করতে পেরেছিল সে। তবে এখানটায় পানির গভীরতা, তার উপর আকস্মিক ভরটা সারা গায়ে। মন মস্তিষ্কে নিপুণভাবে জেঁকে বসেছে। হাত পা কাঁপছে, সাঁতরানোর ঠাঁই পাচ্ছে না কোনোভাবেই। তবুও হাল ছাড়েনি। সাঁতরিয়ে পারে না পৌঁছাতেই পারুক, অন্তত ডুবে যেন না যায় সেই চেষ্টাই করছে। এলোমেলো পায়ে নিচে ছুটেছে তিহান। তার পা কাঁপছে, মাথা কাজ করছে না কোনো কিছু। সব কিছু কেমন জমাট বেঁধে যাচ্ছে। তোহাকে না দেখা পর্যন্ত শান্তি হচ্ছে না একটুকু। তার পিছে পিছে পাখিরাও আসছে। তিহানকে রীতিমতো দৌড়ে বেরিয়ে যেতে দেখে হলরুমে বসে থাকা আতিয়া স্বর্ণালীর দিকে চেয়ে প্রশ্ন করে বলল, কি হয়েছে? এভাবে কয়ে যাচ্ছিস সবকটা? স্বর্ণালী কিছু বলতে পারল না। বিষয়টা এখনো পুরোপুরি ঠাউর করতে পারেনি সে। তাকে ফ্যাল করে বোকার মতো চেয়ে থাকতে দেখে সাইফ আকবারই উত্তর দিল, তোহা বোধহয় পুকুরে গিয়েছে খালামণি, আমরা শিওর না। কি বলে আতকে উঠল আতিয়া। টেনশনটা তার বরাবরই বেশি। মাথা চক্কর দিয়ে উঠল। তুর্য নেই আশেপাশে। সে আগেই ছুটেছে তিহানের পিছু পিছু। তার অস্বচ্ছ দৃষ্টি দেখেই সাইফ এগিয়ে গেল, আলতো করে ধরে বসিয়ে দিল সোফায়। তোহার অবস্থা নিভু নিভু। বেশ বুঝতে পারছে কয়েকটা পা এদিকেই দৌড়ে আসছে, তবে ডাকার ন্যূনতম শক্তিটাও পাচ্ছে না। নিস্তেজ হয়ে আসছে শরীর। বেশ কয়েকবার হাত দিয়ে এগোনোর চেষ্টা করল সে। হাল ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে পানিতে আরও একজনের ঝাঁপিয়ে পড়া আর মুখের উপর ফ্ল্যাশ লাইট পড়ায় কিছুটা চেতনা ফিরে পেল। সামনের কালো অবয়বের মানুষটির মুখ না দেখেই সে ক্ষীণ কণ্ঠে বলল, তিহান, ধরুন আমাকে। কথাটা পুরোপুরি শেষ না হতেই দুহাতে তোহাকে ঝাপড়ে ধরে বুকের সাথে একেবারে মিশিয়ে ফেলল তিহান। সাথে সাথে সম্পূর্ণ গায়ের ভার তার উপর ছেড়ে দিল তোহা। এতক্ষণের ভয়টা নিমিষেই কেটে গেছে, তবে শক্তি পাচ্ছে না।
তিহানকে যে একটু জড়িয়ে ধরবে সেই উপায়টাও নেই। তোহার মাথাটা বুকের সাথে চেপে ধরে জোরে জোরে শ্বাস নিল তিহান। বুকের হাঁসফাঁসটা কমানোর চেষ্টা করলো, তবে সফল হলো না। তা আর একটু হলে সে নিজেই জ্ঞান হারাতো ভয়ে। তুর্য ততক্ষণে ফোনের ফ্ল্যাশলাইটটা সমেত পুকুরের সিঁড়ি ধরে অর্ধেক নেমে গেছে। তিহানকে উদ্দেশ্য করে সে গলা বাড়িয়ে ডাকছে, তিহান ভাই আমি আসবো? না তুই দাঁড়া ওখানে, আমি পারবো, আসতেছি বলে তোহাকে পাজাকুলো করে কোলে তুলে নিল তিহান। তোহার চোখ বন্ধ, তবে জ্ঞান হারায়নি। দয়া করে জ্ঞান হারাবা না, আমার কিন্তু ভয় করছে খুব। তিহানের কাপা কণ্ঠের বাচ্চা সুলভ আবদারে মলিনভাবে হাসল তোহা। তাকে নিয়ে পাড়ে উঠে মাটির উপরই বসে পড়েছে তিহান, তোহার মাথা তার বুকে। তুর্য আস্তে আস্তে হাত বুলাচ্ছে বোনের মাথায়। চুপে চুপে ভেজা জামায় শরীর অবয়ব স্পষ্ট, গায়ের ওড়না এখনো পুকুরেই ভাসছে। তাড়াহুড়ায় সেটা আনা হয়নি। কথা বলছে না কেন? অজ্ঞান হয়ে গেছে? তোহার মাথায় হাত বুলাতে বুলাতে বলল তুর্য। তোহার ভেজা চুলগুলো কানের পিছনের দিকের গুজ দিয়ে তিহান মৃদু গলায় উত্তর দিল, না জ্ঞান আছে, খুব ভয় পেয়েছে হয়তো। বলে চোখ জোড়া বুঝল তিহান। এই সন্ধ্যাবেলা এমন একটা ভয়ঙ্কর কাজ ঘটে যাবে বুঝতেই পারেনি সে। মেয়েটা কখন উঠে গেছে খেয়ালই করেনি, করলে হয়তো এমন হতো না। এর মাঝে ছুটে এলো বাড়ির সবাই। এদিকে লাইট জ্বলে উঠতেই তোহাকে নিজের দিকে ঘুরিয়ে দু হাতে লুকিয়ে আঁকলে ধরল তিহান। আতিয়া কান্না করছে ফুপিয়ে। তিহান ছোট্ট একটা শ্বাস ফেলে তাকে সান্ত্বনা দিয়ে বলল, তিহু ঠিক আছে খালামণি, কেঁদো না, ও আরও ভয় পেয়ে যাবে। আরমান সাহেব এগিয়ে আসবেন। আতিয়া ধরে উঠিয়ে মেয়ের মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে তিহানকে বললেন, ওকে একটু ঘরে নিয়ে যেতে পারবে তিহান? দুজনেই তো ভিজে গেছো। তিহান মাথা ঝুঁকালো, ভদ্রতার সহিত নম্র কণ্ঠে বলল, জি খালু, নিয়ে যাচ্ছি। আপনি খালামণিকে ভিতরে নিয়ে যান, আমরা আসছি। আরমান সাহেব মৃদু হেসে আতিয়াকে নিয়ে ভেতরে ঢুকলেন। তার স্ত্রী অল্পতেই অস্থির হয়ে ওঠে, প্রেশার বেড়ে যায়। তারা ভেতরে চলে যেতেই আফিয়ার দিকে চোখের ইশারায় কিছু একটা বলল তিহান। ছেলের ইঙ্গিত বুঝতে পেরে আশেপাশে তাকালো আফিয়া। স্বর্ণাকে দিয়ে হলরুমের সোফা থেকে তার গায়ের শালটা আনিয়ে তোহার গায়ে জড়িয়ে দিল। তিহান মুচকি হেসে তোহাকে বলে, কোলে নিতে গেলেই তোহা আধো আধো স্বরে বলল, আমি পারবো। দাঁতে দাঁত চেপে অগ্নি চোখে তাকালো তিহান। শুধুমাত্র দুর্বল হয়ে পড়েছে বলে তোহাকে কিছু বলেনি এতক্ষণ, নতুবা একা একা এখানে আসার অপরাধে তার আগেই একে দু চারটা চর লাগানো উচিত ছিল। তথাপি তোহার কথাটা দাম না দিয়ে তাকে কোলে তুলে নিয়ে তোহা আবারও কিছু বলতে গেলেই সে রাগে কটমট করে বলল, একদম চুপ। মুখটা চুপসে গেল তোহার, ঠোঁট জোড়া আপনা আপনি বন্ধ হয়ে গেল। তিহান তাকে কোলে করে নিয়ে রুমে ঢুকলো। তখন শুধু আফিয়া আর স্বর্ণালী আছে রুমে। স্বর্ণালী তোহার জামা কাপড় বের করেছে আর আফিয়া গ্লাসে পানি ঢালছে। তিহানের নিজের জামা কাপড়ও ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। ফোনটা ছিল পকেটে, সেটাও হয়তো গেছে নষ্ট হয়ে। কিছু করার নেই, সেই মুহূর্তে তো আর ফোনের কথা মনে ছিল না তার। তপ্ত একটা নিঃশ্বাস ছাড়ল তিহান। তোহাকে শুইয়ে দিতে দিতে হালকা ঠোঁট নাড়িয়ে বলল, এভাবে নাম ধরে ডাকলে রোজ রোজ পুকুরের পাড়ে পড়ে গেলেও কিছু বলবো না, প্রমিস। রাতের খাবার খাচ্ছে তোহা। খাচ্ছে বলতে তাকে খাইয়ে দেওয়া হচ্ছে। আতিয়ার হাতে খাচ্ছে সে। একেবারে তাকে বের হতে দেওয়া হয়নি রুম থেকে। পায়ের কাছটায় বসে আছে তিহান, অন্য কেউ নেই রুমে। আতিয়ার কড়া বকার উপর আছে সে। তবে সে নিজেও জানে সে বকা খাওয়ার মতো কাজই করেছে আজ। দু একটা থাপ্পড় যে এখনো গালে পড়েনি, এই তো ঢের বেশি। তবে আতিয়া ছাড়া আর কেউ কিছু বলতে গেলেই তাকে ভদ্রতার সহিত থামিয়ে দিচ্ছে তিহান। ফলস্বরূপ তিহান আর আতিয়া ছাড়া আর কারো বকার শিকার এখন অবধি হতে হয়নি। যদিও তিহানের সাথে লজ্জায় চোখ মেলাতে পারছে না তোহা। বয়সে তার থেকে এত বড় মানুষটাকে নাম ধরে কিভাবে ডেকে ফেলল। ইস, আপনি করেই তো বলে সব সময়, আজকে কিভাবে যেন শুধু নামটাই বেরিয়ে গেছে। সামান্য মন খারাপ ছিল বলে তুই এই ভর সন্ধ্যাবেলা পুকুর পাড়ে যাবি তোহা? তোহা উত্তর দিল না, চুপচাপ ভাত চিবাতে লাগলো। মাকে এ ব্যাপারে নিজের পক্ষ নিয়ে আর কিছু না বলা শ্রেয়। কখন যেন দ্বিগুণ রেগে যায়। আর তোমার মেয়েকে হুদায় এত কষ্ট করে টাকা খরচ করে সাঁতার শিখেছিলাম খালামুনি, কী লাভ হলো বলো তো?
ফুঁসে উঠে পড়ল তিহান। আতিয়াও সায় দিল তার কথায়। তোহা অপরাধীর মতো মাথা নুইয়ে আস্তে করে বলল, আমি সত্যি পারছিলাম না তিহান ভাই, পানি ছিল অনেক। তিহান ঠোঁট চেপে তাকালো। একটা কারণে অবশ্য নিজের উপরই রাগ লাগছে, তবে আতিয়া সামনে আছে দেখে সে বিষয়ে কিছু বলছে না। খানিক বাদে আতিয়া ভাতটা খাইয়ে দিয়ে প্লেট রাখার জন্য বেরিয়ে যেতেই তিহান উঠে তোহাকে পানি খাইয়ে দিল। নিজের হাতে ভেজা ঠোঁটের চারপাশ মুছিয়ে দিতে দিতে বলল, তোমার মন খারাপ থাকবে কেন? এই আমিটা আছি কি করতে? তোমার মন যদি ভালো না রাখতে পারি তবে কিভাবে নিজেকে প্রেমিক দাবি করি বলো তো? এ তো ঘোর অন্যায়। ঝিরি ঝিরি হাওয়া বইছে, রাতের ঠান্ডা প্রকৃতি ছড়িয়ে দিচ্ছে ঘুমের আবির্ভাব। রাস্তার ওপারে সারি বেঁধে দাঁড়িয়ে থাকা নারকেল গাছগুলো একে একে শরীর দুলিয়ে যাচ্ছে, মাঝে মধ্যে থেমে যাচ্ছে, তারপর হঠাৎ হঠাৎ আবারও দুলতে শুরু করছে। আকাশে মিটমিট করে জ্বলছে অগণিত তারকাজি। পূর্ণিমা রাতের আলোর ঝলকানিতে পুরো উঠান বারান্দা আলোকিত। বারান্দার রেলিংয়ে হাত রেখে চোখ বুজে স্নিগ্ধ সময়টা উপভোগ করছে তোহা। তবে কেন যেন এই নির্মল প্রকৃতিও কোনো ক্রমেই তার মন ছুঁতে পারছে না। তার এই মনটা খুব একরোখা স্বভাবের। সেই যে একটা মানুষের কাছে পড়ে আছে তো পড়েই আছে, তাকে ছাড়া কিচ্ছুই আর ভাল লাগে না। ঘড়ির কাঁটা প্রায় 12র ঘরে ছুঁইছি। গ্রাম্য এলাকায় এই সময়টা গভীর থেকেও গভীর রাত। আশেপাশে একটা কাকপক্ষীও চেঁচাচ্ছে না। সেই সন্ধ্যা থেকে ঘরে কানঠোসা হয়ে বসে থাকতে থাকতে আর সহ্য হচ্ছিল না তোহার। বের হয়ে একটু প্রাণ ভরে শ্বাস নেওয়ার জন্য আকুপাকু করছিল ছোট্ট মনটা। তাই স্বর্ণালী ঘুমিয়ে পড়তেই ধীর পায়ে কোনো রকম শব্দ ছাড়া বেরিয়ে এসে বারান্দায় দাঁড়িয়েছে সে। চোখ বন্ধ অবস্থাতেই বুঝতে পারছে কেউ একজন তার পাশে এসে দাঁড়িয়েছে। না দেখা পর্যন্ত সে ভেবেই ফেলেছিল পাশে তিহান আছে, কিন্তু কেন যেন তিহানের গায়ের চিরচেনা গন্ধটা সে পাচ্ছে না। পাশের মানুষটার হালকা কাশির শব্দে চমকে চোখ মেলল তোহা। চকিতে পাশে তাকাতে দ্বিগুণ চমকে উঠল সে। পাশে তার তার বাবা দাঁড়িয়ে আছেন। এই সময় একেবারে অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দেখে প্রবল অস্বস্তি ঝাপড়ে ধরল তোহাকে। মাথায় ওড়নাটা আরও একটু সামনে টেনে নিয়ে সে মৃদু কণ্ঠে বলল, আব্বু তুমি এখানে? আরমান সাহেব হাসলেন। মেয়ের কাঁপা কাঁপা কণ্ঠ শুনেই তার ভেতরের ভয়টা টের পেয়ে গেছেন তিনি। এত স্নেহের সহিত কথা বলার পরও তোহা কেন তাকে এত ভয় পায় কিছুতেই বুঝে আসে না। তোহার দৃষ্টি নিচে মেঝের দিকে। কেমন একটা অপরাধীর মতো দাঁড়িয়ে আছে সে, যেন রাত বিরেতে এখানে দাঁড়িয়ে থাকাটা একটা অন্যায়। আর আরমান সাহেব তাকে হাতে নাতে ধরে ফেলেছেন। আরমান সাহেব ঘুরে রেলিংয়ে হাত রাখলেন। পরিবেশটা একটু সহজ করার জন্য নরম কণ্ঠে বললেন, চোখ বন্ধ করে কি ভাবছিলে? তোহা যেন আরও একটু লজ্জায় পড়ে গেল। কি উত্তর দেবে? সে তিহানের কথা ভাবছিল, এটা কি আর বলা যায় নাকি? তথাপি একটু মুচড়ে গেল সে। আরও একটু গুটিয়ে দাঁড়িয়ে আটসাট স্বরে উত্তর দিল, কিছু ভাবছিলাম না আব্বু। আরমান সাহেব হতাশ শ্বাস ছাড়লেন। তার প্রতি মেয়ের এই ভয় হয়তো জীবনেও কাটাতে পারবেন না তিনি। বস্তুত তিনি এখানে এসেছেন তোহার সাথে কিছু জরুরি কথা বলতে। কথাগুলো খুব জানা দরকার, নয়তো কোনো সিদ্ধান্তে আসতে পারছেন না। কিছুক্ষণ নীরবতায় কাটল। আরমান সাহেব গলা ছেড়ে নীরবতা ভাঙলেন, বললেন, দেখো মা, আমি তোমার বাবা। যথেষ্ট আদর স্নেহ দিয়ে তোমাদের তিন ভাই বোনকে বড় করেছি। তুমি সবচেয়ে ছোট আর সবচেয়ে আদরের। আমার কাছে ভয়ের কিছু নেই, বুঝতে পেরেছ? তোহা উপর নিচে মাথা নাড়ালো। ভয়টা এতক্ষণে দ্বিগুণ হয়েছে তার। একটু পরে হয়তো 3-4 গুণ অবধি ছাড়িয়ে যাবে। আরমান সাহেব একটু সময় নিয়ে বললেন, তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। বলো আব্বু। বিনীত গলায় উত্তর দিল তোহা। তবে এবারও বোধ হয় না চাইতেও তার কণ্ঠটা একটু কেঁপে গেছে। তোমার অভিভাবক হলেও জোরপূর্বক তোমার উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অধিকার আমার নেই। আমি কখনোই চাই না আমার কোনো সিদ্ধান্ত তোমার উপর বোঝা হোক। আবার এটাও কথা যে তোমার কোনো ভুল সিদ্ধান্ত আমি সমর্থন করব না, তাই না? তোহাকে এবার একটু বিচলিত দেখালো। বাবার কথায় মানেগুলো তার মাথায় ঢুকছে না কোনোভাবেই। এই রাতের বেলা বাবা এসব কেন বলছে? তার অর্থ উদ্ধার করা মোটেই সম্ভব হচ্ছে না। ক্ষণে ক্ষণে পরিবেশটা আরও ভারী লাগছে। তুমি এসব কেন বলছো আব্বু? কোনো কারণ আছে? আরমান সাহেব আর দেরি করলেন না।
কোনো রকম অস্বস্তি ছাড়াই তোহাকে সরাসরি জিজ্ঞেস করলেন, তুমি কি তিহানকে পছন্দ করো? প্রশ্নটা শুনতেই যেন কয়েক সেকেন্ড থম মেরে থাকলো তোহা। অতঃপর বজ্রপাতের ন্যায় এক পলক তাকে মাথা নামিয়ে ফেলল। গলা শুকিয়ে কাঠ। বাবার মুখ থেকে সরাসরি এমন কথা শোনার পর তার কেমন প্রতিক্রিয়া হওয়া উচিত? তার কি লজ্জা পেয়ে চলে যাওয়া উচিত, নাকি বাবাকে উত্তর দেওয়া উচিত? বুঝতে পারছে না। গলার কথাগুলো কেমন জটলা পাকিয়ে যাচ্ছে। লজ্জার কিছু নেই মা, নিশ্চিতে বলো। তোহা বলতে পারল না, নীরব হয়ে গুমড়ে রইল। কেন সে বলতে পারছে না কিছু? কেন মনে হচ্ছে সে মুখ খুললে অনর্থ হয়ে যাবে, উল্টা পাল্টা বকে ফেলবে? মেয়ের নীরবতা দেখে কিছুক্ষণ চুপ রইলেন আরমান সাহেব। অতঃপর মাথা ঝুঁকিয়ে নিজের হাতে তালু পর্যবেক্ষণ করতে করতে বললেন, তবে কি আমি উত্তরটা হ্যাঁ ধরে নেব? এবার আর চুপ থাকতে পারল না তোহা। এখনও চুপ থাকলে তিহান নামক প্রেমিকটার সাথে বড্ড বেশি অন্যায় হয়ে যাবে যে। এই অন্যায় সে করতে পারবে না, কখনোই না। উত্তরপত্র মুখে কিছু বলতে না পেরে মৃদুভাবে মাথা নাড়ালো তোহা। লজ্জার রক্তিমাভা তার মুখের আনাচে কানাচে। আরমান সাহেব ঠোঁট এলিয়ে হাসলেন, যেন বুকের কোনো একটা পাথর নেমে গেল নিমিষে। তোহাকে ঘুমাতে যেতে বলতেই এক ছোটে জায়গা প্রস্থান করল তোহা। আরমান সাহেব আরও কিছুক্ষণ নির্বিশেষে চেয়ে রইলেন কালো আকাশের পানে। পরের দিন বেশ স্বাভাবিকভাবে কাটছিল তোহার। দুপুরের দিকে তারা কাজিনরা ঘুরতে বেরিয়েছিল। তিহানের ফোন গেছে নষ্ট হয়ে। অনেক ঘুরে টুরে গ্রাম পেরিয়ে বড় মার্কেট থেকে একটা ফোন কিনে এনেছে। সেই সাথে তোহার জন্য ছিল এক ঝাঁক বকা। মূলত তার জন্যই তিহানের ফোনটা নষ্ট হয়েছে। তোহা কিছু বলেনি অবশ্য। বিকেল পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। তবে একটা বড় ঘটনা ঘটেছিল বিকেলের পরপরই। ঘুরে টুরে বাসায় ফিরে সে যখন হাত মুখ ধুয়ে একটু ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখনই আতিয়া সহাস্য মুখে তার রুমে প্রবেশ করে বললেন, তোহা তাকে ডাকছে, নিচে আয়। কে ডাকছে আম্মু? যে বলো। আমি ঘুমাচ্ছি, বিরক্তিসমক উত্তর দিল তোহা। উত্তর দিয়েই শুতে উদ্যত হতেই আতিয়া জোর গলায় বলল, তোর বাবা ডাকছে, আয় জলদি। বাবার কথা শুনে একটু থমকালো তোহা। বাবার বলা কাল রাতের কথাগুলো ভাসছে কানের কাছে। বাবা কেন তাকে নিচে ডাকছে? নিচে হয়তো সবাই আছে, সবার সামনে তাকে জরুরি তলব করার কারণটা কি? আচানক একটু ভয় ঢুকে গেল তোহার মনে। তবুও যথেষ্ট স্বাভাবিক কণ্ঠে সে উত্তর দিল, আচ্ছা আসছি, যাও তুমি। হলরুমের সোফায় বসে আছে বাসার প্রতিটি সদস্য। কেমন একটা খুশি খুশি আমেজ সর্বত্র। তোহার পরনে হালকা গোলাপি রঙের থ্রি পিস, মাথায় সাদা ওড়না, একেবারে সাধারণ ছিমছাম ঘরোয়া পোশাক। সে গিয়ে আরমান সাহেবের কাছে যেয়ে দাঁড়াতেই তাকে হাতের ইশারায় বসতে বললেন তিনি। এদিক ওদিক তাকিয়ে চুপচাপ স্বর্ণালীর পাশে বসে পড়ল তোহা। সবার মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলে এখানে আসলে হচ্ছেটা কি। সবার মুখে মিটি মিটি হাসি। সবাই যেভাবে চুপ করে সিঁড়ির দিকে চেয়ে আছে, মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করা হচ্ছে। তোহা চুপচাপ বসে রইল। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মিনিট তিনেক বাদেই কালো ট্রাউজার আর কালো টি শার্ট পরিহিত তিহানকে নামতে দেখা গেল সিঁড়ি বেয়ে। তার মুখে চাপা গোছানো হাসি, জিভ দিয়ে ঠোঁট ভেজালো তোহা। তিহান এগিয়ে কোনো কথা না বলেই তার পাশে বসতেই হুড়মুড়িয়ে একটু চেপে গেল তোহা। লোকটা শুরুটা করেছে কি সবার সামনে? পুরুষ মানুষ বলে কি লজ্জার মাথা খেয়ে বসেছে? আশ্চর্য। তবে তাকে যার পনায় অবাক করে দিয়ে আরমান সাহেব উঠে তার পাশে এলেন। উঠলেন তিহানের বাবা আমজাদ। তিহান হেসে ফেলেছে ততক্ষণে, তো আর চোখে তাকালো। লোকটার মুখে গাঢ় হাসিটা একটু বেশি মানিয়ে যায়। তাকিয়ে থাকতে ইচ্ছে হয় খালি। নিজেকে সামলে চোখ নামালো তোহা। আমজাদ সাহেব হেসে তিহানের হাতে একটা আংটি ধরিয়ে দিলেন, বললেন, পরিয়ে দাও। মুহূর্তে হতবুদ্ধি হয়ে পড়ল তোহা। হতভম্ব ফ্যাকাশে চেহারায় শূন্য চোখে চেয়ে থাকলো। আচমকা এমন একটা ঘটনার বুঝে উঠে মেনে নিতে বেশ বেগ পেতে হলো তাকে। যখন বুঝে উঠল তখন আশেপাশে তাকিয়ে ব্যস্ত চোখে তিহানের দিকে তাকালো সে। লোকটার মুখের ঝলমলে হাসিটাই বলে দিচ্ছে, যা হচ্ছে সবই সত্য, বাস্তবে কি ঘটছে, কোনো স্বপ্ন নয়। মনে মনে কিছুক্ষণ নিজের সাথে আমতা আমতা করল তোহা। তার জীবনের এই অতি আকাঙ্ক্ষিত মুহূর্তটা যে এভাবে অনাকাঙ্ক্ষিত একটা সময়ে হুট করেই সত্যি হয়ে যাবে তা কখনো ভাবেইনি।
তিহান সেদিন আলতা পরানোর জন্য যেভাবে বলেছিল ঠিক সেভাবে আজও নিজের হাত মেলে দিয়ে বলল, হাতটা। এতক্ষণে তোহার মুখে হাসি ফুটে উঠল। মাথা ঝুঁকিয়ে ফেলল সে। কাপা হাতে আলতো করে তিহানের হাতের উপর হাতটা রাখতেই অনামিকা আঙুলটা মুহূর্তেই জল জল করে উঠল একটা স্বর্ণের সাদা পাথর বসানো আংটিতে। হাতের সাথে জল জল করে উঠল তোহার চোখও। তিহানের আংটি পরানো শেষ হতেই আরমান সাহেব তোহার দিকে একটা আংটি এগিয়ে দিলেন। তবে তোহাকে হাত মেলাতে হলো না, তিহান নিজেই হাত এগিয়ে দিল। তিহানের হাতে স্পর্শ করল না তোহা। দু আঙুলে আংটিটা ধরে আস্তে করে তিহানের আঙুলে পরিয়ে দিল। আর চওড়া হলো তিহানের ঠোঁটের হাসিটা। তিহানের হাত সরানোর আগেই এক ফোঁটা নজল টপ করে গড়িয়ে পড়ল সে হাতের উপর। তিহান বলল না কিছু। সে জানে মেয়েটা খুশিতে কাঁদছে। তার বারণ করার কোনো কারণ আজ আর অবশিষ্ট নেই। আংটি পরানো শেষ হতেই মিষ্টি মুখ করলো সবাই। এদের কথাবার্তায় বোঝা যাচ্ছে সবাই জানতো এঙ্গেজমেন্টের বিষয়টা, শুধু তোহা ছাড়া। তোহার অবস্থা তখন শোচনীয়। প্রচণ্ড লজ্জায় চোখ তুলতে পারছে না সে। কেমন একটা দমবন্ধকর পরিস্থিতি। এই সব যে এই পাশে বসা লোকটার কার সাজি তা বুঝতে একরত্তি অসুবিধা হলো না। গতকাল রাতে বাবার কথাগুলো শুনে সে কিছু একটা আন্দাজ অবশ্য করেছিল, কিন্তু এত তাড়াতাড়ি বাগদান হয়ে যাবে কশ্চিনকালেও ভাবনায় আসেনি। নিজাম রহমানের মুখের দিকে তাকানো যাচ্ছে না হাসির ঝলকানিতে। লোকটার খুশি যেন উপচে পড়ছে। আফিয়ার পর তিহানের বাবা আমজাদ সাহেব তোহার মুখে একটুখানি মিষ্টি তুলে দিলেন। অতঃপর অপর হাত মাথায় বুলিয়ে দিয়ে বললেন, বিয়েটা হবে তোমার উচ্চ মাধ্যমিকের পরে। তিহান কিছুতেই তোমার পরীক্ষার আগে বিয়ের ঝামেলা চাচ্ছে না, বুঝলে? তোহা তাকালো না, হালকা মাথা নাড়ালো শুধু। এখনও কেউ তাকে এখান থেকে যেতে বলছে না কেন? ও আল্লাহ! খানিক বাদে তিহানের ইশারায় তোহাকে রুমে দিয়ে গেল আফিয়া। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, তাদের মধ্যকার বিষয়টা নিয়ে কেউ তাকে চেতাচ্ছে না পর্যন্ত। নুহাস, ছাইফ, তুর্য, এমনকি স্বর্ণালীও স্বাভাবিক। যেন তাদের করা আদেশ দেওয়া হয়েছে যাতে তোহাকে কোনো রকম বিরক্ত না করা হয়, লজ্জা অস্বস্তিতে না ফেলা হয়। বিছানার বাম কাত হয়ে ফিরে শুয়ে আছে তোহা। চোখের ঘুমের ছিটে ফোটাও নেই। ঘরের নীল রঙা ডিম লাইটের মৃদু আলোয় হাতের অনামিকা আঙুলে জল করছে আংটিটা। হাতটা চোখের সামনে মেলে ধরে আংটিটার দিকে নিষ্পলক চেয়ে থেকে সেই বিশেষ মুহূর্তটা স্মৃতিচারণ করার চেষ্টা করছে সে। চোখের কোণে এখনও চিক করছে আবেগী জল। এই আংটিটা আসলেই তিহান পরিয়ে দিয়েছে তাকে। হঠাৎ করে কিভাবে তাদের সুপ্ত অপ্রকাশিত প্রণয়টা সবার কাছে প্রকাশ পেয়ে গেল? শুধু প্রকাশ না, একেবারে পূর্ণতা পার প্রথম ধাপটাও পেরিয়ে ফেলল নিমিষে। জীবন কি এতই সহজ? সব কিছু কি এতটাই বাধাহীন? কারো জন্য হ্যাঁ, আবার কারো জন্য হয়তো না। তবে এই লোকটা বোধ হয় তার জীবনে কখনো বাধা নিষেধ চড়াই উতরে সৃষ্টি হতে দেবে না। নিজের উপর দিয়ে ঝড় বয়ে গেলেও প্রস্তুত বুকটার নিচে তাকে আগলে রাখবে সব সময়। ফোনের ভাইব্রেশনের কাঁপুনিতে ভাবনার সুতো ছিল তোহার। ভ্রুকুচকে বালিশের পাশ হাতড়ালো সে। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তিহান ভাই নামটা চোখে পড়তেই ভেতরটা একটু কেঁপে উঠল বোধ হয়। কিছুক্ষণ রিং হতেই কেটে গেল ফোনটা। ভাইব্রেশনের কাঁপুনিটা থেমে যেতেই সম্বিত ফিরে পেল তোহা। জিভে কামড় দিয়ে তৎক্ষণাৎ ধরফড়িয়ে উঠে বসল। সেকেন্ড পেরিয়ে যেতেই আবারও সদ্দমে ফোনটা ভাইব্রেশনের হতে শুরু করলো। ঠোঁটে ঠোঁট চেপে রিসিভ করলো তোহা। এখন নিশ্চিত একটা রামধমক খাবে। ফোন রিসিভ করে সরি বলার আগেই ওপাশ থেকে তিহান গুরু গম্ভীর শীতল কণ্ঠে বলে উঠল, বাইরে আসো। কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে রইল তোহা। অতঃপর গলা খাদে নামিয়ে মৃদু স্বরে বলল, জি। ওপাশ থেকে তপ্ত নিঃশ্বাসের আওয়াজ শোনা গেল শুধু। তোহা পাল্টা কিছু বলার সাহস পেল না। ঘুমন্ত স্বর্ণালীকে একবার পরখ করে নিয়ে বিছানা নামতে মিনমিন করে বলল, আসছি। সে আসছি বলতেই ফোনটা কেটে গেল অপর পাশ থেকে। ছোট্ট একটা শ্বাস ফেলে ফোনটা বিছানায় রেখে এলোমেলো চুলগুলো হাত খোপা করে নিল তোহা। মাথায় ওড়না চাপিয়ে নিয়ে চুপচাপ বেরিয়ে গেল দরজা খুলে। বারান্দায় তখন ঠান্ডা শীতল মন মাতানো বাতাসের প্রথম দমকাটা উষ্ণ শরীর ছুঁয়ে যেতে গায়ের লোমগুলো শিরশির করে দাঁড়িয়ে পড়ল।
এদিক ওদিক তাকিয়ে রেলিং ধরে আকাশের দিকে চেয়ে থাকা তিহানকে দেখতে পেল তোহা। সুতির সাদা ওড়নাটা আষ্টে পিষ্টে গায়ে জড়িয়ে নিয়ে ধীর পায়ে এগিয়ে গিয়ে তিহানের পাশে যেয়ে দাঁড়ালো। তার উপস্থিতি টের পেতেই ঘুরে দাঁড়ালো তিহান। ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে তোহার সারা মুখে দৃষ্টি ঘোরালো বেশ অনেকক্ষণ। তোহার নত দৃষ্টিতে এক ঝাঁক প্রশ্ন উপচে পড়ছে। এ রাতের বেলা ডেকে এভাবে তাকিয়ে আছে কেন লোকটা? শেষমেশ প্রশ্ন করার জন্য মুখ খুলে তোহা বলল, আপনি এত রাতে? তোমাকে দেখতে ইচ্ছে করছিল, সেজন্য ডেকেছি। তোহার প্রশ্ন শেষ হবার আগেই উত্তর দিল তিহান। তোহা এক পলক তাকালো, মুহূর্তে ঠোঁট চেপে ক্ষীণ হাসল। তিহানের চোখ আটকে রইল সেই হাসিতে। খট করে একটা শব্দ হতেই চমকে উঠল তোহা। তবে কি কেউ আসছে এদিকটায়? তাদের একসাথে দেখে ফেললে কি হবে? তোহার অস্থির দৃষ্টি থেকে ঠোঁট বাঁকিয়ে হাসল তিহান। কেউ আসছে না, বাতাসের ধাক্কায় হয়তো শব্দ হয়েছে কিছুতে। এত ভয় পাও কেন? তোহার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। সে ভীত দৃষ্টি বারান্দার ও পাশে চেয়ে রইল। হাঁপ ছাড়ল তিহান। তোহার হাত টেনে ধরে সামনে এগোতে নিলে তোহা সন্দিহান কণ্ঠে বলে উঠল, আবার কোথায় যাচ্ছেন? তুমি যে হারে ভয় পাচ্ছ, আমি একটু মন ভরে দেখার আগে জ্ঞান হারিয়ে ফেলবে। আপনি মজা নিচ্ছেন? তিহান সরু চোখে তাকালো। তোহার কথাটা তোয়াক্কা না করে চুপচাপ ছাদের সিঁড়ি ধরে ওপরে উঠতে লাগলো। ছাদ ভর্তি চাঁদের আলো। পাশের একটা ছোট টব থেকে বেলি ফুলের তীব্র ঘ্রাণ নাকে এসে ঠেকছে। মাথা ঝিম ঝিম করছে তোহার। তিহান দাঁড়িয়ে আছে মুখোমুখি। আংটি পরানো হাতের 4 আঙুলের অগ্রভাগ আলতো করে ধরে ঠোঁটের কোণে ক্ষীণ হাসি নিয়ে এক দৃষ্টিতে দেখে চলেছে বিরতিহীনভাবে, যেন সেখানেই তার গোটা জীবনের সব সুখ এসে ভর করেছে। এক পর্যায়ে ধৈর্য হারা হয়ে পড়ল তোহা। বলল, এত কি দেখছেন? তিহান মুখ খুলে তাকালো, আবার মাথা নামিয়ে আংটিটায় বৃদ্ধা আঙ্গুল বুলিয়ে বলল, সুন্দর হয়ে লাগছে তাই না? তিহানের খেয়ে হারানো কথাবার্তায় হেসে ফেলল তোহা। একটু পর হাতটা ছাড়িয়ে নিয়ে মুখের চুলগুলো কানের পিছে গুজে দিয়ে হাসি থামিয়ে চিন্তিত কণ্ঠে বলল, আপনি কি এখন থেকে সবসময় তুমি করে ডাকবেন? তোহার বাহু ধরে কাছে টেনে নিল তিহান। হাতের উল্টো পিঠ গালে ছুঁয়ে দিয়ে ভ্রু উঁচিয়ে বলল, ডাকা তো উচিত, আমার অধিকার আছে। তোহা উত্তর দিল না। তার মুখে চিন্তার প্রখর ছাপ স্পষ্ট। এই লোকের মাঝে মধ্যে একান্তে ডাকা তুমি ডাকেই লজ্জায় শেষ হয়ে যায় সে। আর সবসময় সবার সামনে ডাকলে তো আর চোখ মেলানোর অবকাশ থাকবে না। না, ডাকবো না, বিয়ের পর ডাকবো, নয়তো তুমি ডাকটায় অভ্যস্ত হয়ে যাবে তুমি। তখন তুমি ডাকার পর মুহূর্তে তোমারও লজ্জারাঙা আর অক্তিম চেহারাটা আর দেখতে পাবো না। তা কি হয় বলো? কেটে গেল আরও কয়েকটি মাহেন্দ্রক্ষণ। তিহানের ধূসর রঙের সম্মোহিত দৃষ্টি তখন তোহার গভীর কালো চোখে। লোকটার মধ্যে কোনো সংকোচ নেই। নিচে নামবেন না? অনেক রাত হয়ে গেছে, আস্তে করে বলল তোহা। তিহান সে প্রসঙ্গে কোনো উত্তর দিল না। আচমকা তোহার বাম চোখের পাতায় আঙুল ছুঁয়ে দিতেই চোখ বন্ধ করে ফেলল তোহা। চোখ বন্ধ অবস্থায় তাড়াহুড়ো করে বলল, কি করছেন? আরও কিছুক্ষণ তোহার ঘন পাপড়িতে আঙুল দিয়ে খেলল তিহান। প্রশ্ন করল, তুমি চোখে কাজল দাও না কেন? প্রশ্নটা অপ্রস্তুত হয়ে পড়ল তোহা। বাস্তবিকই সে আজ পর্যন্ত কখনো কাজল দেয়নি। কেন জানি কাজল লাগাতে ভয় লাগে। একবার অবশ্য চেষ্টা করেছিল, কিন্তু পরে পারেনি, বরং হাত কেঁপে চোখের বাজেভাবে খোঁচা লেগে গিয়েছিল। তারপর আর কখনো সাহস করেনি। আইলাইনার দিয়ে সবসময় কাজ চালিয়ে দিয়েছে। আমি কাজল দিতে পারি না, ছোট মুখে উত্তর দিল তোহা। তিহান হাসল। তোহার এক গালে হাত রেখে মোহনীয় স্নিগ্ধ ভারী পুরুষালী কণ্ঠে বলল, জানো তোমাকে কাজল চোখে দেখার কত শখ আমার। তোমার কাজল দেওয়া চোখের মায়ের মাত্রাটা ভেবেই তো আমার ভয় হচ্ছে। আচ্ছা, সেই চোখে একবার তাকালে আমি দৃষ্টি ফেরাতে পারবো তো? লাজুকলতা। তোহা লজ্জা পেল। লোকটা নির্ঘাত পাগল হয়ে গেছে। এই রাত বিরেতে তার প্রেমিক মন আবারও জেগে উঠেছে। এই ভয়ঙ্কর প্রেমিককে সে কি করে সামলাবে, তার যে অত সাধ্যি নেই। তার ভাবনার মাঝেই তিহান এক বুক আদর মাখা ছেলে মানুষ স্বরে বলল, আমি একদিন তোমাকে কাজল পরিয়ে দিব, ঠিক আছে? তোহা এক মুহূর্ত দেরি না করে উত্তর দিল, আচ্ছা দিন। বাতাসের বেগ বেড়ে গাছের পাতা নড়ার শা শব্দ হচ্ছে।
একটা দমকা হাওয়ায় তোহার মাথার ঘুমটা পড়ে গেছে। খুলে গেছে খোপার চুল। তীব্র বাতাসে অগোছালো চুল সামলাতে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে তোহাকে। কিছুতেই সবগুলো চুল হাতের মুঠোয় আনতে পারছে না। বেশ খানিকক্ষণ চেষ্টা করে চুলগুলো খোপা করার পর গায়ের ওড়না ঠিক করতেই তিহান এগিয়ে এলো। নিজেই ওড়নার আঁচল টেনে নিয়ে তোহার মাথায় পরিয়ে দিতে দিতে বলল, তোমাকে ঘুমটাই মানায় খুব। শরৎকাল মানেই শুভ্র প্রহরীর বুকে লেপ্টে থাকা রূপময়ী প্রকৃতি কন্যা। নীল সাদা পরিবেশ জুড়ে শুভ্রমিতার আদুরে হাতছানি। তার ডাকে যে সাড়া দিবে সেই সাদা কাশফুলের শুভ্র মায়ের জড়িয়ে যাবে আষ্টে পিষ্টে। তোহারা ঢাকা ফিরে এসেছে 2 দিন হয়েছে। গত শনিবারই তাদের ফেরার কথা ছিল, কিন্তু সেদিন সন্ধ্যায় এঙ্গেজমেন্ট হওয়ার দরুন আর ফেরা হয়নি। তবে পরদিন দুপুরের দিকেই ফেরার পথে রওনা দিয়ে দিয়েছিল তারা। তুর্যর ভার্সিটি আছে, তাছাড়া তিহানের অফিসেও ছুটি নেই, সেই জন্য তাড়াহুড়ো করে ফেরা। ঢাকায় এসে আবার সেই ধরা বাঁধা গতানুগতিক রুটিনে আবদ্ধ হয়ে গেছে তোহা। নিয়মিত কলেজ যাওয়া, পড়াশোনার ব্যস্ততা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আসছে। কলেজ থেকে আবার পরীক্ষা শুরু হবে কয়েকদিন পর। বিকেল থেকে প্র্যাকটিক্যাল লিখতে বসেছিল তোহা। সেই লেখা শেষ হতে হতে সন্ধ্যা পেরিয়ে গেছে। এক ধাঁচে লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেছে। বুড়ো আঙুলের চামড়া ডেবে লাল হয়ে গেছে। খাতাপত্র গুছিয়ে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল তোহা। হাতে ফোন নিয়ে ডাটা অন করতেই টুংটাং শব্দে বিরক্তি এসে গেল নিমিষে। স্বর্ণালী কয়েকটা ছবি পাঠিয়েছে মেসেঞ্জারে, সাথে 1-2 মেসেজ ভ্রুল কুচকাল তোহা। নিতান্তই কৌতূহলবশত নোটিফিকেশন বার থেকে ক্লিক করতে বিস্ময়ে মুখে হাসি ফুটে উঠল। দ্রুত শোয়া থেকে উঠে বসল সে। সেই দিন আংটি পরানোর মুহূর্তের কিছু ছবি। এগুলো কখন তোলা হয়েছিল তোহা কিছুই খেয়াল করেনি। একটার পর একটা ছবি সরাতে সরাতে হঠাৎই একটা ছবিতে চোখ আটকে গেল। 2 আঙুলে একটু জুম করলো ছবিটা। তোহা মাথা নিচু করে আংটি পরাচ্ছে তিহানকে, আর তিহান মুখে হাসি নিয়ে চেয়ে রয়েছে তার মুখের দিকে। যদিও ছবিটা সামনে থেকে তোলার কারণে তোহার মুখ দেখা যাচ্ছে না, শুধু ঘোমটার আড়াল থেকে কিছু চুল সামনে এসে পড়েছে। সেদিকে মনোমুগ্ধের দৃষ্টি নিক্ষেপ করে সমহিমায় কি যেন দেখছে তিহান। তোহা একা একাই হাসলো। ছবিটা সেভ করে নিয়ে স্বর্ণালীর মেসেজগুলোয় চোখ বুলালো। স্বর্ণালী লিখেছে, তোকে ছবিগুলো পাঠাতে বলেছিলেন তিহান ভাই, ওনাকে বলে দিস তুই পেয়ে গেছিস ছবিগুলো, শুধু শুধু বকা খেয়েছি তোর জন্য। মুখ চেপে হাসলো তোহা। লিখল, আচ্ছা আপু, বলে দেব। শরতের স্নিগ্ধ শীতল রিমঝিম বৃষ্টি নেমেছে ঘন্টা খানেক আগে। বারান্দার বাম সাইডের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে সদ্য বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়া পিচঢালা কালো রাস্তার দিকে নির্বিকার চাহনি নিয়ে দাঁড়িয়ে আছে তোহা। লম্বা চুলে অগোছালো বেনি করা, গায়ের ওড়না বাতাসে উঠছে। বৃষ্টির ছাট এসে পড়ছে চোখে মুখে, ঠোঁট ভিজিয়ে দিচ্ছে, গাল ভিজিয়ে দিচ্ছে। তোহা মাঝে মধ্যে হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিচ্ছে ঠান্ডা জলকণাগুলো। কোনো কারণ ছাড়া এখানে দাঁড়িয়ে থাকলেও তার অবচেতন মন অবশ্য রাস্তা ভরে একটা মানুষকে খুঁজে যাচ্ছে অনবরত। ঘাড় ঘুরিয়ে ঘুরে দেখল তোহা। তিহানের আসার সময় পেরিয়ে গেছে অনেক আগেই, তবুও লোকটা ফিরছে না কেন? হঠাৎই মাথায় দুশ্চিন্তা ভর করল। এই ঝুম বৃষ্টির মাঝে লোকটার আবার কোনো বিপদ হলো না তো? পরক্ষণে আবারও ভাবল, না, তিহান তো গাড়ি করেই আসবে, বৃষ্টি হওয়ার বিশেষ সমস্যা হওয়ার কথা না। তবুও মাথা থেকে চিন্তাটা না যাওয়ার খানিক বাদেই রুম থেকে ফোনটা এনে তিহানের নাম্বারে ডায়াল করলো সে। প্রথমবার রিং হতেই কল কেটে গেল। হাসলো তোহা। সে জানে তিহান এখন নিজেই কল করবে, এমনটাই হয় সব সময়। সে ফোন দিলে তিহান কেটে নিজে ফোন দেয়, যেন তোহার ফোনের টাকা শেষ না হয়। ভাবনার মাঝে ফোন বেজে উঠল। মুচকি হেসে রিসিভ করলো তোহা। ও পাশ থেকে তিহান ব্যস্ত কণ্ঠে বলল, হ্যাঁ বল, কি হয়েছে? আপনি এখনো ফিরছেন না যে? তিহান বোধহয় একটু হাসলো। তোহা ঠিক বুঝতে পারল না। ঠোঁট উল্টে আবার জিজ্ঞেস করলো, হ্যালো শুনছেন? এবার কণ্ঠ শোনা গেল তিহানের। গলা ঝেড়ে যথাসম্ভব পরিষ্কার স্বরে বলল, এসেই পড়েছি। আপনার গলা এমন শোনাচ্ছে কেন? কেমন শোনাচ্ছে? দুষ্টুমি মাখিয়ে বলল তিহান। তোহা আমতা করে বলল, আমতা করলো কিছুক্ষণ, বলল, না কিছু না, রাখছি। তোহা কান থেকে ফোন নামিয়ে কাটতে গেলেই তিহান গলা বাড়িয়ে ডেকে উঠল,
শোন। ফোনটা কান থেকে দূরে থাকা সত্ত্বেও ডাকটা শুনতেই থেমে গেল তোহা। আবারও কানে নিয়ে নিচু গলায় জবাব দিল, বলেন। একটুখানি নীরব অনুভূতির আদান প্রদান চলল। ফোনের ওপাশ থেকেও বৃষ্টির অবিশ্রাম শব্দ, যানবাহনের ক্রিন ক্রিন হর্ন, সব মিলিয়ে শহরের ব্যস্ততার স্বচ্ছ আভাস। নীরবতা কাটিয়ে তিহান নরম কণ্ঠে বলল, কিছু খাবা? নিয়ে আসবো? ফোনের এ পাশেই খিচে চোখ বুঝে ফেলল তোহা। একটা গা কাঁপানো শিহরণ বয়ে গেল শির দাঁড়াবে। শরীরের লোমগুলো বোধহয় দাঁড়িয়ে গেছে। লোকটার এই কণ্ঠটায় কি যেন আছে। আর এই তুমি ডাকটাই তো কখনো পুরনো ভাবটা আসে না। যখনই ডাকে মনে হয় প্রথমবার ডাকছে। হ্যালো। তিহানের ডাকে ঘোর ভাঙে তোহার। একটু ঢোক গিলে গলা ভিজিয়ে চাপা স্বরে উত্তর দেয়, কিছু লাগবে না, আপনি আসেন, বৃষ্টি বেড়ে যাচ্ছে বলে খট করে ফোনটা কেটে দিল তোহা। ফোনটা হাতের মুঠোয় সজোরে চেপে ধরে রাস্তা দেখায় মনোযোগ স্থাপন করলো। 15 মিনিট না যেতে যেতেই একটা রিকশা থামলো মেন গেটের সামনে। দৃষ্টি তীক্ষ্ণ হয়ে আসলো তোহার। রিকশা থেকে কাক ভেজা হয়ে নেমেছে তিহান। গায়ের গাঢ় সবুজ শার্ট আর কালো প্যান্ট ভিজে চুপচুপে, চুল ভিজে কপালে পড়ে আছে। তিহান নেমেই পকেট থেকে ব্যাগ বের করলো। মানিব্যাগে পলিথিন পেঁচানো। দ্রুত ভাড়াটা মিটিয়ে গেট পেরিয়ে ঢুকলো তিহান। তাকে দেখে দারোয়ান চাচা আগেই ভেতরের দরজাটা খুলে দিয়েছে। কয়েক সেকেন্ড দারোয়ানের সাথে কথা বলে দ্রুত পায়ে ভেতরে ঢুকতে দেখা গেল তিহানকে। এর মধ্যে একবার চোখাচোখি হয়েছে তাদের। তোহারও আর দাঁড়ালো না, ফটাফট পা চালিয়ে গেট খুলে বেরিয়ে এলো। তাকে হতদন্ত হয়ে বেরোতে দেখে রান্নাঘর থেকে ছুটে এলো আতিয়া। তোহার পাশে দাঁড়িয়ে বলল, কি হলো, এভাবে বেরিয়ে আসলি কেন? তিহান তখন মাত্র সিঁড়ি বেয়ে উপরে এসে দাঁড়িয়েছে। আতিয়ার প্রশ্নে তোহা তার দিকে চেয়ে রাগান্বিত কণ্ঠে উত্তর দিল, উনি কিভাবে ভিজে এসেছে দেখেছ আম্মু? আতিয়া তাকালো। তিহানকে চোখে পড়তে আতকে উঠে বলল, এমা, এ রাতের বেলা এভাবে ভিজেছিস কেন বাবা? ঠান্ডা লাগে যাবে তো, গাড়ি নিয়ে যাসনি? তোহার হাতে অফিসের ব্যাগটা ধরিয়ে দিল তিহান। ভেজা চুলগুলো হাত বুলিয়ে পকেট থেকে চাবি বের করে দরজা খুলতে খুলতে বলল, মা বাবা বাসায় নেই খালামণি, গাড়ি নিয়ে বাবার কোনো এক বন্ধুর বাসায় দাওয়াতে গিয়েছিল। ওদিকে রাস্তার ঘাট ভালো না, বৃষ্টিতে পানি জমে যাচ্ছে তাই অবস্থা। ফোন করেছিল, কাল সকালে পানি নামার আগে ফেরা সম্ভব না বলে তালা খুলে চাবিটা পুনরায় পকেটে ঢুকে তোহার থেকে ব্যাগ নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিল তিহান। তোহা ব্যাগ দিল না। আতিয়া দ্বিগুণ চিন্তিত কণ্ঠে বলল, সে কি, তাহলে তুই কি করবি? আপাতত মনে হয় কিছু করে রেখে যায়নি, ভিজেও গিয়েছিস। ফ্রিজে খাবার আছে খালামণি, সমস্যা হবে না, মুচকি হেসে উত্তর দিল তিহান। তোহা তুই যা তো, ছেলেটাকে গরম পানি করে দে। এই বৃষ্টিতে ভিজে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে নির্ঘাত জ্বর আসবে। সেবারও তো গা কাঁপিয়ে জ্বর এসেছিল, কণ্ঠে ভয় নিয়ে বলল আতিয়া। তোহা সায় দিয়ে মাথা নাড়ালো। বিনা বাক্য তিহানের কাছাকাছি যেয়ে দাঁড়াতেই দূরবোধ হাসল তিহান। আতিয়ার উদ্দেশ্য করে বলল, একটু পরেই তো ওকে পাঠিয়ে দিচ্ছি খালামণি। আতিয়া চলে গেল। সে চলে যেতেই ফুঁসে উঠল তোহা। তিহান তাকে নিয়ে ভেতরে ঢুকে দরজা আটকে জুতা খুলতে নিলেই তোহা তেজি গলায় বলল, আপনাকে তো দেখলাম রিকশায় আসতে, ভিজলেন কি করে? আর চোখে তাকালো তিহান। উত্তর না দিয়ে ধীর স্বস্তে জুতো আর মোজা খুলে গেটের পাশে রাখলো। কাদা পানি লেগে আছে সেগুলোতে। তিহান বেসিনে হাত ধুয়ে নিল। তোহার হাত থেকে ব্যাগটা নিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে রুমের দিকে পা বাড়ালো। দাঁতে দাঁত চেপে সেদিকে তাকালো তোহা। মুহূর্তে একটা দীর্ঘশ্বাস ছেড়ে রান্নাঘরে যেয়ে চুলে গরম পানি চড়ালো। তিহান শাওয়ার নিবে এক্ষুনি। আগুনের আঁচ বাড়িয়ে দিল সে। মাঝে মাঝে তিহান গলা উঁচিয়ে হাঁক ছাড়ল। দেরি করল না তোহা। দ্রুত পায়ে হেঁটে তিহানের রুমে ঢুকতে একটু চুপসে গেল সে। তিহানের গায়ে জামা নেই, উন্মুক্ত হয়ে আছে শক্ত পেটানো শরীর। ভেজা শার্ট পরে আছে বিছানায়, চাদর ভিজে যাচ্ছে সেদিকের খেয়াল নেই তার। পকেট থেকে ফোন বের করে শুকনো কাপড় দিয়ে মনোযোগ দিয়ে সেটা মুছতে ব্যস্ত সে। তোহা বেহায়ের মতো কিছুক্ষণ চেয়ে থেকে দৃষ্টি নামালো। গুটি গুটি পায়ে দ্রুত এগিয়ে যে শার্টটা তুলে নিয়ে মিনমিন করে বলল, ভেজা জামাটা এখানে রেখেছেন কেন? চাদর ভিজে যাচ্ছে পুরো, বলে শার্টটা লন্ড্রি বিনে রাখলো সে। তিহান এক পলক তাকালো।
ফোনটা বিছানায় রেখে অফিসের ব্যাগটা থেকে একটা পলিথিন বের করে তোহার হাতে ধরিয়ে দিল। ভ্রুকুটি করে তাকালো তোহা। তিহান মুচকি হেসে বলল, ফুচকা আছে, খেয়ে নিস, আমি শাওয়ারে যাচ্ছি। বলে হাতে টাওয়াল আর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো তিহান। দরজা লাগানোর আগ মুহূর্তে তোহা এক হাতে দরজায় ঠেস দিয়ে তাকে আটকে দিয়ে নিশ্চিত স্বরে বলল, আপনি এটা আনতে গিয়ে ভিজেছেন তাই না? তিহান অমায়িক হাসল। সেই হাসির মানে মুহূর্তেই বুঝে গেল তোহা। তিহান ভেতর থেকে দরজা আটকে দিতেই সে নির্বিশেষ চেয়ে রইল দরজার দিকে।